ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ গঠনের প্রত্যয় তারেক রহমানের। শিক্ষাঙ্গনের স্থিতিশীলতায় বিএনপির সহায়তা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু। ন্যায় বিচার পাওয়ার আশা সংক্ষুব্ধদের। নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আবারও বলেছেন সিইসি। গুমের শিকার 251 জন এখনও নিখোঁজ। বেশিরভাগই বিএনপির। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ গুম তদন্ত কমিশনের। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের। সরকারের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি ক্ষমতা এলে সরকার ও বিরোধী সবাইকে নিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতের ভিন্নতা থাকলেও দেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে সকলের কথা বলার সুযোগ থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে স্থিতিশীলতার জন্য সকল রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপির সহায়তাও চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং এবি পার্টির একটি প্রতিনিধি দল। তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের জানান, দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তারেক রহমান। পাশাপাশি দেশে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহায়তা অব্যাহত রাখতে বৈঠকে ঐক্যমত্য হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমরা দেশ রাষ্ট্র নিয়ে বেশি আলোচনা করেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে শোক জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় তারেক রহমানের সাথে অনুষ্ঠিত বৈঠকে ক্যাম্পাস রাজনীতি নিয়ে দীর্ঘ আলাপের কথা জানান তিনি। বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংহতি এবং শৃঙ্খলার উপর জাতীয় নির্বাচনেরও অনেক প্রভাব এবং ইমপ্লিকেশনস আছে। আমরা তার সহযোগিতা চেয়েছি। একই ধারাবাহিকতায় আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও কথা বলব। এর আগে গত কয়েকদিনের মতো সোমবার সকাল 11:30টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তারেক রহমানের হাতে প্রধান উপদেষ্টার শোকবাণী পৌঁছে দেন তার একান্ত সচিব খায়রুল ইসলাম। তারেক রহমানের সাথে দেখা করে বেগম জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান সিপিবি ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারাও। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। দুপুরে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানায় গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল। দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদে সেই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা এবং তার বাস্তবায়ন, এটা একটা জাতীয় পুনর্গঠনের কাল। এই জাতীয় পুনর্গঠনের কালে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার জন্যই ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এই পুনর্গঠনকালে ঐক্য বজায় রাখব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। সোমবার জিয়া উদ্যানে খালেদা জিয়ার মাজারে জিয়ারতের পর তারা এসব কথা বলেন। তারেক রহমান পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে আগামীতে দেশ ও জনগণের হয়ে কাজ করে যাবেন বলেও আশা তাদের। মুবাশির আহমদের রিপোর্ট। মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। তাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সমাধিসৌধ। মৃত্যু হওয়ার পরে জানাজায় আসে শরীক হইতে পারি না, এই জন্য ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, আসে দেখে যাব, কবর জিয়ারত করে যাব। আজকে আইসি তার মাকরাবাত কামনা করার জন্য, দোয়া করার জন্য, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। খালেদা জিয়ারকে আমরা অনেক ভালোবাসি, এই জন্যে কবর জিয়ারত করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। সোমবার সকাল থেকেই একে একে শ্রদ্ধা, দোয়া, মোনাজাত করেন দলের নেতাকর্মীরা। স্মরণ করেন খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা। শহীদ জিয়া মাইনাস হওয়ার পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে স্পষ্টভাবে
ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, কোনোদিন থেমে থাকেননি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম হয়। শ্রদ্ধা জানান অন্য দলের নেতারাও, প্রতিজ্ঞা করেন জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করার। তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতিতে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষাও তাদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশের গণতন্ত্রের মুক্তি ও অর্থনীতিতে উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করল ব্যবসায়ী সমাজ। তারা বলেন, 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর তাকে আরও অনেক বেশি প্রয়োজন ছিল দেশের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আইকন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন গণতন্ত্রের জন্য। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত 30 ডিসেম্বর দেশের কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের মানুষ এখনো ভারাক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেলে স্মরণ সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের এই আয়োজনে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও অর্থনীতিবিদ ও ব্যাংকাররা অংশ নেন। ব্যবসায়ীরা বলছেন, বেগম জিয়া দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি বেঁচে থাকলে লাভবান হতে পারত দেশের অর্থনীতি। বাংলাদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক, এটা একেবারে জনগণের কাছে এটা এস্টাবলিশ বেগম খালেদা জিয়া। এরকম একজন মুরব্বী, আমরা যেটাকে বলি রাজনৈতিক মুরব্বী, এই সময় এই যে আজকে দেশের যে প্রেক্ষাপটটা, এই সময় যে কি পরিমাণ ওনাকে প্রয়োজন ছিল, এটা আমরা হারে হারে অনুধাবন করতেছি। দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে অর্থনৈতিক দর্শন যেটা ছিল, যে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া, এটাই কিন্তু বিএনপি সরকার 91 সালে তাদের কিন্তু অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়িয়েছেই আমাদের দেশীয় শিল্প, ব্যবসা বাণিজ্য এগুলোকে সম্প্রসারণের জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া যাওয়া। উনার দেশের প্রতি যে অবদান, সেটার বাহুল্যে আমরা বলি ব্যবসায়িক মহলকে কিন্তু উনার হাত দিয়ে প্রাইভেটাইজেশন, ভ্যাট আইন, ব্যাংক, আর্থিক সেবার আইন সবকিছু কিন্তু উনার হাত দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বেগম জিয়া কখনো অর্থনীতিকে রাজনীতির সাথে মেশাতে চাননি। যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই জানেন, কোনো সময় যায়নি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন নাই। যেই কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল, শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার ধ্যান জ্ঞান ছিল শুধুই দেশের মানুষের কল্যাণ। আজীবন মানুষের কথাই ভেবেছেন তিনি। পতাকা ছিল স্বাধীনতার পতাকা, সেই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছেন। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত কবি আল মাহমুদের কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মহাসচিব। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল তোমার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী পরিবেশ ভালো আছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। এদিকে গতকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। তা চলবে শুক্রবার পর্যন্ত। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2568 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল গ্রহণের জন্য 10টি অঞ্চলের 10টি আলাদা বুথ স্থাপন হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয় ক্ষোভ জানান সংক্ষুব্ধরা। ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা তাদের। আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি ইনশাল্লাহ এটা ফিরে পাবো, কেননা আমার তো কোনো অন্য কোনো ইয়া নাই, ঋণ খেলে বা অন্য কোনো টিয়া নাই। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা আর মানবতার ক্ষেত্রে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনের এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমি আগামীকাল কোর্টে আপিল করবো। একদম 1.5 দিনের মাথায় প্রায় 5000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বুথ পরিদর্শন এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল দুই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধেই সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কমিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গেল 16 বছরে সংগঠিত প্রায় 25% গুমের সাথেই র্যাব এবং 23% থানা পুলিশ জড়িত। পাশাপাশি ডিবি, ডিজিএফআই এমনকি NSI এর বিরুদ্ধেও গুমে জড়িত থাকার প্রমাণ মিলেছে। গুমের শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশও দিয়েছে কমিশন। ওমর ফারুকের রিপোর্ট। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বহুল আলোচিত একটি বিষয় ছিল গুম। র্যাব কিংবা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকায় থাকলেও বিগত 16 বছরে সংঘটিত গুমের বেশিরভাগের জন্যই দায়ী করা হচ্ছে বাহিনী দুটিকে। গুম কমিশন সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন। জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে 40টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে র্যাবের বেশি আর সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে তারা। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাতে দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। গুম কমিশনের তদন্তে জানানো হয়েছে, গুম হওয়ার পর ফিরে এসেছেন এমন ব্যক্তিদের মধ্যে 75%ই জামাত শিবির কর্মী। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফিরেছে মাত্র 22%। 251 জন নিখোঁজ। 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ। গুম হয়েছেন এমন 36 জনের লাশ পাওয়া গেছে। By the induction of armed forces personnel into RAB,
their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ to maintain law and order in the country. র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশও করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বললাম তো আইপিএল টি-20 সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল টি-20তে মুস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ হয় বাংলাদেশে এর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। মুস্তাফিজ ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ। শনিবার 3 জানুয়ারি উগ্রবাদী হিন্দু ও ক্ষমতাসীন বিজেপি সরকারের চাপে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রবিবার ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা প্রদান করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিসিবিও দ্রুতই বোর্ড মিটিং করে সেই নির্দেশনা মেনে আইসিসির কাছে বিশ্বকাপে টাইগারদের ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি প্রদান করে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসি কি ব্যবস্থা গ্রহণ করে সে অপেক্ষায় এখন বিসিবি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। আপনি সচিন তেন্ডুলকার বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি না। বাংলাদেশ সরকার শুধু বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের বিষয় নিয়েই থেমে থাকেনি। সোমবার জনস্বার্থে বাংলাদেশে আইপিএলে সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশনাও জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলে সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজ শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। বিশ্বকাপ সূচিতে গ্রুপ পর্বে কলকাতায় 3টি ও মুম্বাইয়ে 1টি ম্যাচ খেলার কথা টাইগারদের। ভারতীয় মিডিয়ার দাবি, বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্য ম্যাচ আয়োজনের সুযোগ না পেলে সর্বোচ্চ 40 কোটি রুপি আর্থিক ক্ষতি হতে পারে ভারতের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ও তাদের মা বোন স্ত্রীদের কান্না অকল্পনীয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর শাহিনবাগে মায়ের ডাক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেভাবে মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে তা হয় না। কাউকে এভাবে গুম, ক্রসফায়ার, হত্যা, নির্যাতন, আয়নাঘরে নেওয়া অবিশ্বাস্য, অকল্পনীয়। মায়ের ডাকের মতো প্ল্যাটফর্ম না থাকলে এই দেশ থেকে হাসিনার মতো ফ্যাসিস্টকে বিদায় করা যেত কিনা এখনও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন ঢাকা 12 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, শিক্ষিত ও মননশীল ব্যক্তি সমাজে নেতৃত্ব এলে গোটা সমাজের জন্য আশীর্বাদ হবে সেটি। রাজনৈতিক এই যাত্রা মানুষের জন্য, পরিবর্তনের জন্য বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ গঠনের প্রত্যয় তারেক রহমানের,
শিক্ষাঙ্গনের স্থিতিশীলতায় বিএনপির সহায়তা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু, ন্যায় বিচার পাওয়ার আশা সংক্ষুব্ধদের। নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আবারও বলেছেন সিইসি। গুমের শিকার 251 জন এখনও নিখোঁজ, বেশিরভাগই বিএনপির। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ গুম তদন্ত কমিশনের। মোস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের, সরকারের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। ক্ষমতা